कृपया ध्यान दें, गाड़ी नंबर 1, 2, 8, 7, 5 हावड़ा टू বেনারস স্টেশনে ট্রেনটা পৌঁছানোর কথা ছিল দুপুর 1:45-2টোর সময়। যে ট্রেনটা তেমন একটা লেট করে না, সে যে এতটা সময় পরে বেনারস পৌঁছাবে তা চিন্তাও করতে পারেনি পিয়াল। একে বহুদিন পরে বাড়ি ফিরছে, আবার আগের থেকে জানিয়েও আসেনি। স্টেশনের ঘড়িতে এখন বাজে রাত 12টা। বিয়ের আগে পর্যন্ত এ বাড়ির সঙ্গে সম্পর্ক ভালোই ছিল পিয়ালের। তারপর সে এক অব্রাহ্মণের মেয়েকে বিয়ে করল। পরিবার সেটা মেনে নিতে পারেনি। সেই থেকেই এই বাড়ির সাথে সম্পর্কটা মলিন হয়ে আসতে থাকে। এই বাড়িতে বাবা, মা, কাকা, জ্যাঠা মিলিয়ে এক বৃহৎ পরিবার ওদের। বেশ ভূতে পথের ওপর বাস হয়ে পড়ে থাকে। যে ওই বাস ডিঙোতে যাবে তাকে এমন হ্যাচ কাটান দিয়ে ফেলবে। আজ আর বৃষ্টি কমবে না, আমি চললুম তাহলে। ও খুড়ো, গল্পটা পুরো শেষ তো করে যাও। আরে খুড়ো চলে গেছে তো কি হয়েছে, এখন গল্পের জন্য রয়েছে প্রতিলিপি অ্যাপ। প্রতিলিপি অ্যাপ? তাতে আবার কি হয়? আরে প্রতিলিপি অ্যাপ এমন একটা অ্যাপ যেখানে যারা গল্প পড়তে চায় ও যারা গল্প লিখতে পারে তাদেরকে একত্রিত করে। এই অ্যাপে রয়েছে 50 লক্ষেরও বেশি গল্প ও 3 কোটির বেশি পাঠক। এখানে 12টি ভারতীয় ভাষায় হরর, রোম্যান্স, থ্রিলার, রহস্য, কমেডি সব ধরনের গল্প পেয়ে যাবেন। আমার তো প্রতিলিপিতে হরর গল্প পড়তে হেব্বি লাগে। ফ্রিতে নাকি টাকা দিতে হবে? অবশ্যই ফ্রি, তবে আপনি চাইলে প্রতিলিপি প্রিমিয়াম নিয়ে সেই সব গল্পগুলো আনলক করতে পারবেন যেগুলো প্রতিলিপি প্রিমিয়ামের মধ্যে আসে। ফ্রিতেই তো পড়া যাচ্ছে, তাহলে প্রিমিয়াম নেওয়ার দরকার কি? বলছি শুনুন, আপনি তো জানেনই গল্পের একটা পার্ট পড়লে পরবর্তী পার্ট কবে আসবে তার জন্য ধৈর্য থাকে না। এর জন্য প্রতিলিপি অ্যাপ নিয়ে এসেছে সুপার ফ্যান সাবস্ক্রিপশন। এইটা নিলে চলতে থাকা সিরিজগুলোর পরবর্তী পার্ট আপনি 5 দিন আগেই পড়তে পারবেন। বাহ, এ তো দারুণ! প্রতিলিপি প্রিমিয়াম নিলে ভবিষ্যতে যেই সব দারুণ দারুণ সিরিজগুলো আসবে সেগুলোও আপনি আনলক করতে পারবেন। সঙ্গে প্রতিলিপি প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য রয়েছে লেখকের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য চ্যাট রুমের ব্যবস্থা, যাতে করে আপনি পড়ার অভিজ্ঞতা আরও সুন্দর করতে পারেন। বাহ, তাহলে আমি আজকেই প্রতিলিপি অ্যাপ ডাউনলোড করব। এখন গল্প শুধু বইয়ে নয়, আপনার পকেটেও থাকবে। জলমগ্ন রাস্তা দিয়ে দ্রুত পা চালানোর চেষ্টা শুরু করলো পিয়াল। রাস্তার হলদেটে আলোগুলো খুব ম্লান দেখাচ্ছে। চেনা সব গলিপথ ধরে ও একসময় নিজেদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। পিয়াল তাকিয়ে দেখল ওদের বাড়ির লোহার বিশাল ফটকের 2 পাশের পিলারের ওপরে বসানো পাথরের সিংহ দুটোর মধ্যে একটা আর নেই, অন্যটারও ভগ্নদশা। বাড়িটার বহুদিন ধরে কোনো রক্ষণাবেক্ষণ করা হয় না। বিদ্যুতের ঝলকানিতে বাড়িটাকে কেমন সাপগ্রস্ত বলে মনে হচ্ছে। সারা বাড়ির কোনো দরজা জানলার ফাঁক দিয়েও এক ছটা আলোও বাইরে আসছে না। কিন্তু ওদের বাড়ির বাইরের দরজায় সারা রাত একটা আলো জ্বলত, এখন সেটাও আর জ্বলে না বোধহয়। দেখে মনে হচ্ছে বাড়িটার সারা গায়ে কেউ অন্ধকার মাখিয়ে দিয়েছে। বাড়ির সেগুন কাঠের দরজার বাইরে দাঁড়িয়ে কলিং বেলের সুইচে হাত রাখল পিয়াল। কলিং বেলের সুইচ প্রায় 3 টেপার পরেও কেউ দরজা খুলতে আসলো না। খারাপ হয়ে গেছে বোধ হয়। ধ্যাত, এর কিছুক্ষণের মধ্যেই মনে হলো বাড়ির ভেতরে কারোর পায়ের আওয়াজ শোনা যাচ্ছে।
দরজা খুলতে পিয়াল চমকে দেখল একজন নারীর অবয়ব, হাতে একটা জ্বলন্ত মোমবাতি নিয়ে ওর ঠিক সামনে দাঁড়িয়ে আছে। ভালো করে লক্ষ্য করে মোমের মৃদু আলোতে সেজ বৌদিকে চিনতে পারল পিয়াল। সেজ বৌদি পিয়ালের জ্যাঠার ছেলের বউ। ভেতরে এসে দরজাটা বন্ধ করে দাও, না হলে হাওয়ায় মোমবাতিটা নিভে যাবে। বাড়িতে কারেন্ট নেই কেন? আজ দুপুরবেলা থেকে চলা প্রাকৃতিক দুর্যোগের জন্য সন্ধ্যার মুখেই পুরো এলাকার কারেন্ট চলে গেছে। তুমি একাই এলে? আসলে আমার বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে একটা কনফারেন্সে যোগ দেওয়ার আছে। বহুদিন বাড়িতে আসা হয় না, তাই ভাবলাম। এত রাত হলো তোমার আসতে যে তোমাদের দিকের সকলেই ঘুমিয়ে পড়েছে। ট্রেন খুব লেট ছিল। আমি স্টেশনে নেমে দেখলাম রাত 12টা বেজে গেছে। এখন কটা বাজে তাও তো জানি না। 1:30 বাজে। তুমি এত রাতে আর উপরে গিয়ে সকলের ঘুম না ভাঙিয়ে একতলায় শ্যামা দিদির ঘরে রাতটা থেকে যাও, সকালে তোমাদের ঘরে চলে যেও। তোমাকে একটা মোমবাতি আর দেশলাই দিয়ে যাচ্ছি, রাতে প্রয়োজন হতে পারে। তার দরকার নেই, আমার মোবাইলে টর্চ আছে। তুমি গিয়ে শুয়ে পড়ো। সেজ বৌদি চলে যেতে পিয়াল ব্যাগটা পাশের টেবিলে রেখে জামা বদলিয়ে এসে শুয়ে পড়ল। ক্লান্ত শরীরে ঘুম নেমে আসতে সময় লাগল না। ঘুমের মধ্যে ওর মনে হলো খুব কাছে কোনো এক মহিলা কণ্ঠের হাসির শব্দ ভেসে আসছে। কেমন একটা পচা গলা গন্ধ কোথা থেকে আসছে। শরীরে এত ক্লান্তি যে বিছানা ছেড়ে উঠতেও ইচ্ছে করছে না। ও আবার ঘুমানোর চেষ্টা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে মনে হলো ঘরের মধ্যে কেউ ঢুকছে, কিন্তু ওর স্পষ্ট মনে আছে নিজের হাতে দরজার ছিটকানি বন্ধ করেছে। সব ওর ক্লান্ত শরীরের জন্য মনের ভুল হচ্ছে ভেবে ও জোর করে ঘুমিয়ে পড়ল। কেউ যেন পিয়ালের গায়ের উপর নিঃশ্বাস ফেলছে বলে মনে হচ্ছে। হঠাৎ ভারী কোনো শরীর বুকের উপরে চেপে বসে দম বন্ধ করে দেওয়ার অবস্থা করেছে। দু হাতে সব শক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে ঘেমে নিয়ে যাচ্ছে পিয়াল। সেই শরীর বরফের মতো শীতল। বহু চেষ্টা করেও গলা দিয়ে একটুও শব্দ পার করতে পারছে না পিয়াল। একটা আষ্টে গন্ধ ধীরে ধীরে প্রকট হয়ে উঠেছে। ওম জবাকুষ্মশঙ্কাশং কশ্যপেয়ং মহাদ্যুতিম ধ্যন্তরিম সর্বপাপগ্নম প্রণতস্মে দিবাকরম। ওম নমঃ সূর্যায় নমঃ, ওম নমঃ সূর্যায় নমঃ, ওম নমঃ সূর্যায় নমঃ। জেঠুর গুরুগম্ভীর গলার সূর্য স্তোত্র শুনে সেই ছোটবেলার মতো ঘুম ভেঙে উঠল পিয়াল। জানলা দিয়ে আসা ভেজা ভেজা ঠান্ডা হাওয়া ঘরের পাখার অভাব পূরণ করে দিয়েছে। আজ সেমিনার অ্যাটেন্ড করতে সকালেই বাড়ি থেকে বেরোতে হবে।
একদম বাইরে যাওয়ার পোশাক পরে দোতলায় উঠে গেল পিয়াল। তুই কখন এলি? আমি গত রাতে 1:30টায় এসে পৌঁছেছি। সেজ বৌদি নিচে শ্যামা দিদির ঘরে শোয়ার বন্দোবস্ত করে দিয়েছিল বলে রক্ষে, না হলে তোমাদের ঘুম ভাঙাতেই রাত কাবার হয়ে যেত। ওদের ঘরে শুতে গেলি কেন? আমাদের ডেকে তুললেই পারতি। বৌমা আর নাতি বউ কি নিচেই আছে? ওদের নিয়ে আসিনি বাবা, আমার বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে একটা সেমিনার আছে বলে একাই এসেছি। দাঁড়িয়ে আছিস কেন? পিঠের ব্যাগটা নামিয়ে চেয়ারে বস। তোর মাকে ডাকি, তোর ঘরটা তো বন্ধই আছে, ওটা পরিষ্কার করতে হবে। ওগো, শুনছ? এসে দেখো কে এসেছে। এত সকালে আবার কে এলো? পিয়াল, কতদিন পর এলি। আয় বাবা আয়, বস বস বস। আমাকে একটু পরেই বেরোতে হবে, সেই সন্ধ্যায় বাড়ি ফিরবো। ও আচ্ছা, তাহলে আমি চট করে রান্না বসিয়ে দিচ্ছি, খেয়ে যা। দাদার সঙ্গে দেখা হলো নাকি? না, আমি ভেবেছি বেরোনোর সময় জেঠুর সঙ্গে দেখা করব। সকালে জেঠুর গলায় স্তোত্রপাঠ শুনেই তো ঘুম ভেঙেছে। দাদার মাথাটা কেমন যেন গোলমাল হয়ে গেছে। অনেক কথা বলবে, অত শোনার প্রয়োজন নেই। তুই রূপালীকে কেমন দেখলি? সেজ বৌদি তো রাতে আমার থাকার সব বন্দোবস্ত করে দিল। না মানে বলছিলাম যে নয়ন যে আর নেই, সেটা কি ওকে দেখে বোঝা যায়? হ্যাঁ, সেজদা নেই মানে? তুমি তো আমাকে কিছু বলনি। তুই তো আমাদের সঙ্গে তেমন একটা সম্পর্ক রাখতে চাস না। এইসব কথা ফোনে বলতে কেমন যেন লাগে। সেজদা কিভাবে মারা গেল? ওসব কথা বলতেও তো খারাপ লাগে। সে আত্মহত্যা করেছে। সেজদা তো রেলে চাকরি করত, কোনো রকমের অভাব অভিযোগ তো ছিল না। এমন কি হলো যে তাকে আত্মহত্যা করতে হলো? তুই ওদের সঙ্গে মেলামেশা করিস না। জেঠুদের সঙ্গে মেলামেশা করব না? উফ, চিৎকার করিস না, এখানে দেয়ালেরও কান আছে। অলোকেশের গলাটা শুনে পিয়ালের মনে হলো বাবা কিছু একটা নিয়ে ভয় পেয়ে আছে। ওর মনে হলো জেঠুর মাথায় কোনো গোলমাল হয়নি, সব গোলমাল বাবার নিজের মাথায় এসে জড়ো হয়ে আছে। সকালেই সেজ বৌমার কাছে তোর আগমনের সংবাদ পেয়েছি। শুনলাম একাই এসেছিস। নাতির মুখটা মনে হয় আর এ জন্মে দেখা হলো না। একদিক থেকে ওদের এই বাড়িতে না এনে ভালোই করেছিস। এই বাড়িতে বাবা, চা দেবো আপনাকে? পিয়াল তো মনে হয় ভাত খেয়ে এলে। তুমি নিশ্চয়ই এখন চা খাবে না? না, আমি একবার জেঠির সঙ্গে দেখা করেই বেরিয়ে যাব। এখন আমার কথা বলার মতো সময়ও নেই। কথা বলার জন্য তো সারা সন্ধে রাত্রি পড়ে আছে, এত তাড়া কিসের? তুই কদিনের জন্য এসেছিস? 7 দিন থাকবো। সেমিনারে তো বাইরের পার্টিসিপেন্টের জন্য থাকার ব্যবস্থা থাকে, তুই এই বাড়িতে আসতে গেলি কেন? জেঠুর মাথাটা কি সত্যি খারাপ হয়ে গেছে? বাবা হয়তো ঠিক কথাই বলছিল। জেঠু, আমি এখন আসি, আবার সন্ধ্যায় ফিরে দেখা করব। এই তো দেখা হয়ে গেল, এদিকে বেশি না আসাই ভালো। তুমি কি বলছো জেঠু? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। বেশি কিছু মাথায় ঢোকার দরকারটাই বা কি? নয়নের কথা শুনেছিস তো? শুনলাম। বেশি বোঝার চেষ্টার ফল পেয়েছে। তুই এখানে বেশি দিন থাকিস না, অন্য কোথাও চলে যা। এ বাড়িতে পিয়ালের তো দেরি হয়ে যাচ্ছে বাবা, ওকে আটকে রাখছেন কেন? জেঠু কি বলতে চাইছেন তা আর শোনা হলো না পিয়ালের। ওর সেমিনারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল।
রিকশায় উঠে যাওয়ার সময় পিয়ালের মনে হচ্ছিল বাড়িটা যেন কেমন একটা হয়ে গেছে। একটা অস্বস্তি গতকাল রাত থেকেই ও অনুভব করছে। সমস্যা একটা কিছু অবশ্যই আছে, সেটা কি তা জানা খুব প্রয়োজন। আজ সকালে জেঠু অনেকবার কিছু একটা বলার চেষ্টা করেছিলেন। সে যে বৌদি এসে পড়াতে প্রতিবার তিনি থেমে যেতে বাধ্য হয়েছেন। সেজদাই বা আত্মহত্যা করতে গেল কেন? এদিকে বাবা বা জেঠুর মাথায় কেমন যেন গণ্ডগোল হয়ে আছে। সবাই কিছু একটা বলতে গিয়েও পরিষ্কার বলছে না। যতক্ষণ না আসল ঘটনা জানতে পারছে, পিয়ালের মনে শান্তি নেই। বাড়ির গলিতে ঢুকতে গিয়ে কারোর সঙ্গে জোরে ধাক্কা খেল পিয়াল। ওরই দোষ, ও নিজের চিন্তায় বিভোর হয়েছিল বলে গলি থেকে কেউ যে বেরোচ্ছে তা লক্ষ্যই করেনি। নিজেকে একটু সামলে দেখল একজন জটাধারী সন্ন্যাসী ওর সামনে দাঁড়িয়ে আছেন। তিনি তার দুই গভীর চোখ মেলে ওকেই লক্ষ্য করছিলেন। আমি খুব দুঃখিত, একদম আপনাকে লক্ষ্য করিনি। খুব সাবধান, বংশের বাতি নিভতে দেওয়া যাবে না। আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। তুই পেছনের দরজা দিয়ে বাড়ি ঢুকবি, তাহলেই কিছুটা হয়তো বুঝতে পারবি। আপনি কি বলছেন? আমি নিজের বাড়িতে পেছনের দরজা দিয়ে ঢুকবো কেন? সব আমিই বলে দেব, নিজে খুঁজে বার কর, সামনে বিপদ। মানে আমি সামনের দরজা দিয়ে গেলে বিপদ? এত কথা বলার আমার সময় নেই। তেমন দরকার হলে আমার সঙ্গে দেখা করিস। আপনাকে আমার কোনো দরকার হবে বলে মনে হয় না। আমি আপনাদের মতো সাধু সেজে বুজরুকি করা লোকেদের বিশ্বাস করি না। জয় শিব শম্ভু। হ্যাঁ, এই লোকটা কে? সে এই সব আজে বাজে কথা বললই বা কেন? বাকি পথটা একদম রাস্তার দিকে মন দিয়ে বাড়ির ফটক পর্যন্ত পৌঁছে গেল পিয়াল। মৃদু চাঁদের আলোয় দূর থেকে বাড়িটার দিকে ভালো করে তাকিয়ে দেখল। আজকে বাড়ির সামনে একটা কম পাওয়ারের হলুদ আলো টিম টিম করে জ্বলছে। সেই আলোতে অন্ধকার যেন আরো বেড়ে গেছে বলে মনে হচ্ছে। আজকে ওপর নিচের বেশ কিছু ঘরে আলো জ্বলছে, তা দেখাও যাচ্ছে। তাও মনে হচ্ছে বাড়িটার উপরে পুঞ্জীভূত কালো ছায়া জমাট বেঁধে আছে। সেই অন্ধকারে তারাদেরও প্রবেশ নিষেধ। আগের দিনের মতোই পিয়ালের মনে হলো কেউ বড় একটা তুলিতে অন্ধকার মাখিয়ে ওদের বাড়ির গায়ে লেপে দিয়েছে। লোহার ফটক খোলাই ছিল। পিয়াল সেই ফটকের ভেতরে পা রাখল। গল্পের পরবর্তী অংশটুকু পড়তে চাইলে ডেসক্রিপশনে দেওয়া প্রথম লিঙ্ক থেকে ডাউনলোড করুন প্রতিলিপি অ্যাপ।